করুক বা না করুক, তার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। সানি আসছে। ভাই অনেক অনেক সময় থেকে ট্রাই করতেছে ভাই, কানেকশন পাইতেছিল না। ও আচ্ছা, ধন্যবাদ, লাস্ট পর্যন্ত কানেকশন নিয়ে আসছেন। হুম। তো আজকে আমরা হলো যে ফর্ম নিয়ে আলোচনা করব। এই যে এইচটিএমএল এর যে ফর্ম আছে, সেই ফর্ম থেকে পিএসপির মাধ্যমে কিভাবে ডাটা ক্যাচ করতে হয় সেগুলো নিয়ে আমরা শিখব। তো এই ফর্মের মাধ্যমে এইখানে আর একটা অধ্যায় ছিল, সেটা হচ্ছে সুপার গ্লোবাল। এই যে এখানে লেখা আছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে এখানে আমি ইন্ডিভিজুয়াল না দেখে এই ফর্মের ক্ষেত্রে এগুলো দেখানো যায় এখানে এই সুপার গ্লোবালের। তো এই যে সুপার গ্লোবাল নিয়ে আলোচনা করব। সুপার গ্লোবালের মধ্যে আমরা আজকে রিকোয়েস্ট, পোস্ট, গেট এগুলা দেখবো। যে রিকোয়েস্ট অথবা পোস্ট অথবা গেট, এই পোস্ট গেট এই দুটো আগে দেখি, তারপর রিকোয়েস্ট এটা দেখব। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, যেমন গ্লোবাল একটা আছে, সার্ভার আছে, রিকোয়েস্ট আছে, পোস্ট আছে, গেট আছে, ফাইলস আছে, ইএনভি আছে, কুকিজ আছে, সেশন আছে। তো এখানে মোটামুটি সবগুলাই জানা লাগে, সবগুলোরই কাজ আছে। আমাদের পিএসপিতে কাজ করার ক্ষেত্রে সবগুলোই লাগে। হ্যাঁ, সেটা প্রেক্ষাপট অনুযায়ী আপনার কাজে লাগবে। যেমন সার্ভার, যেগুলা যেগুলা আপনার এই সার্ভারের যখন যদি কখনো ইউআরএলটাকে ক্যাচ করতে হয়, তখন আপনার এই রিকোয়েস্টটা লাগবে, গ্লোবাল ভেরিয়েবল। যদি কখনো হলো যে সাবমিটের ক্ষেত্রে, ফরম্যাট ডাটা ক্যাচ করার ক্ষেত্রে, এটা গেট এবং পোস্ট দুইটারই কাজ হলো যে এখানে করা যায় রিকোয়েস্ট দিয়ে। পোস্ট হলো যে এই যে ফর্মের কাজ করে, গেটও ফর্মের কাজ করে। ফাইলস হলো যে ফর্ম থেকে যখন আমরা কোনো ফাইল রিসিভ করি, আপলোড করি, যেমন ইমেজ, তারপর ভিডিও, অডিও, ডক ফাইল, এই ধরনের যে ফাইলগুলো আমরা আপলোড করি সার্ভারে, তখন এই ভেরিয়েবলটা ব্যবহার করা হয়। তাই ইএনভির আমি কাজ করি নাই, এটা কাজ দেখে বলতে হবে। কুকিজ হলো যে অনেক সময় আমাদের অনেক ওয়েবসাইট ভিজিট করি, আমাদেরকে অ্যালার্ট দেয় বিভিন্ন সময় যে এটা অ্যাকসেপ্ট করুন, ওই ধরনের কিছু কুকিজের কাজ থাকে। আর সেশনের কাজ হলো যে যেগুলো লগ ইন রেজিস্টার আমরা করি, যেমন ফেসবুকে লগ ইন করি, লগ ইন করে আমরা নির্দিষ্ট সময় ব্রাউজ করি, ব্রাউজ করে আবার লগ আউট করে দেই, সেই লগ ইন লগ আউট ওই ধরনের সেশনের কাজগুলো হলো যে এই সেশন ভেরিয়েবল দিয়ে করা হয়। এগুলো হলো যে সবগুলো গ্লোবাল ভেরিয়েবল। এই প্রত্যেকটার সামনে হলো যে একটা করে ডলার সাইন আছে, তারপর আন্ডারস্কোর আছে, এগুলো গ্লোবাল ভেরিয়েবল। সেই গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আমরা আছে যে ফর্ম হ্যান্ডেলিং শিখব। একটা ফর্ম হ্যান্ডেলিং, এখানে কিভাবে ফর্মে আপনি এরকম একটা ফর্ম থেকে সাবমিট দিলে এখানে যা যাবতীয় লিখবেন সেগুলো আপনি আবার কিভাবে পিএসপিতে দেখাইতে পারেন সেগুলো আমরা শিখব। তো এটাই হলো যে আমার একটা ফর্ম। দেখা যাচ্ছে কি আমি স্ক্রিন শেয়ার করছি? জি ভাই। আচ্ছা, তো এটা হলো যে আমাদের একটা ফর্ম, এইচটিএমএল এর ফর্ম। আমরা আগেই বানানো শিখছিলাম এইচটিএমএল ফর্মগুলো, তাই না? তাই এইচটিএমএল ফর্মের সুন্দর করে ডিজাইন করা যায়, আমি তেমন ডিজাইন করিনি। তো শুরুতে আমরা গেট গেট মেথড শিখি। তা ফর্মের ক্ষেত্রে আমরা এগুলা এইচটিএমএল আমরা করছিলাম। তো ফর্মের ডিজাইনের ক্ষেত্রে আমরা এইরকম লিখছিলাম, অ্যাকশন ফাঁকা দিছিলাম, আর এখানে মেথড দিছিলাম, ম্যাথেরও ফাঁকা দিছিলাম, অথবা পোস্ট লিখে রাখছিলাম। তারপর এখানে ইনপুট টাইপ হিসেবে অনেক ধরনের টাইপ শিখছিলাম আমরা, যেমন ইনপুট টাইপ টেক্সট, নাম্বার, সাবমিট, তারপর রেডিও, চেকবক্স, এরকম অনেকগুলো আমরা, তারপর সিলেক্ট, অনেক ধরনের ইনপুট টাইপ আমরা শিখছিলাম। সেই ইনপুট টাইপ দিয়ে আমরা কিভাবে এখানে যদি ইনপুট টাইপে আমরা নাম লিখি, এখানে যেমন নেম, মাহফুজ, ইমেল, এখানে ইমেল নাম্বার দিলাম, যা কিছু দিয়ে সাবমিট দিব, সেটাই আমাদের পিএসপিতে দেখাবে। হ্যাঁ, তো দেখানোর জন্য আপনাকে এরকম একটা অ্যাকশন থাকে। যদি এরকম অ্যাকশনটা এরকম ফাঁকা থাকে, তাহলে এই পেজেই এটা অ্যাকশন করবে, ইন্ডেক্স পেজেই, মানে যেই পেজ থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক দিবেন সেই পেজেরই আপনার ইভেন্ট ঘটাবে। আর যদি এখানে কোনো একটা পেজের নাম দেন, যেমন আমি আর একটা পেজ বানাইছি কনফিগ, কনফিগ, এই যদি আমি এখানে দিয়ে দিই যে কনফিগ ডট পিএসপি, তাহলে সাবমিট দিলে হাইপার লিঙ্কে যেরকম ক্লিক দিলে আর একটা পেজ ইউআরএল এ চলে যায় না, সেই রকমই এই কাজটা করে এই ফর্মের অ্যাকশনটা। তখন সাবমিট দিলে এই কনফিগ পেজে চলে যাবে। যদি আপনি এটা ফাঁকা দেন তাহলে সেম পেজেই কাজ করবে। আর এখানে হলো যে মেথড, মেথড হলো যে এখানে দুই ধরনের মেথড
তিন ধরনের ব্যবহার করা হয়, আরো বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করা হয়। তা এখন আমরা মূলত হলো যে গেট এবং পোস্ট দিয়ে শিখবো। এখানে গেট, পোস্ট, পুট, এখানে বিভিন্ন ধরনের মেথড হয়। তারপর তো সেগুলো আমরা এখন দেখবো না, এখন হলো যে আমরা গেট দিয়ে এবং পোস্ট দিয়ে দেখব। তো এখানে হলো যে গেট মেথড যখন আমরা দেই তখন এই ভেরিয়েবলগুলোর যেই ভ্যালুগুলো থাকে সেগুলো হলো যে ইউআরএল এর মধ্যে শো করা, সেগুলো আমরা দেখব। তারপরে এখানে হলো যে ইনপুট টাইপ যেগুলো আছে, ইনপুট যে ফর্মগুলো আছে, যেমন এখানে এই টেক্সট বক্সের কাজ হলো একটা বক্স তৈরি করা। ইনপুট টাইপ টেক্সটের কাজ হলো একটা বক্স তৈরি করা, যেখানে আমরা নাম এন্ট্রি দিতে পারি। এখানে ইনপুট টাইপ টেক্সট, এখানেও আমরা নাম এন্ট্রি দিতে পারবো, টেক্সট বক্স তৈরি হবে। তো মূলত পিএসপিতে যে আমরা কিভাবে এই ভ্যালুগুলোকে ক্যাশ করব, সেই ভ্যালুগুলো ক্যাশ করার ক্ষেত্রে এই যে এখানে আরেকটা এট্রিবিউট লেখা আছে, এটার নাম হলো যে নেম এট্রিবিউট। এই যে নেম ইকুয়াল নেম দেওয়া আছে, নেম ইকুয়াল ইমেল দেওয়া আছে। আবার ইমেল ইকুয়াল ইমেল হবে না, যেমন এখানে নেম ইকুয়াল নেম দেওয়া আছে, তাহলে কি এখানে ইমেল ইকুয়াল ইমেল হবে না? মানে এই নেমটা হলো যে একটা এট্রিবিউট, এই এট্রিবিউটে আপনি যেই নামটা দিবেন, এই এট্রিবিউটের নাম হলো এই নেম এট্রিবিউটের নাম হলো যে নেম। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, যে নেম দিতে পারেন, এফ নেম দিতে পারেন, এস নেম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন আপনার ইউনিকভাবে বোঝার জন্য। তো নেম এই তারপরে এই ইনপুট টাইপের এই ইনপুটটার নাম দিছি আমরা ইমেল। মানে এখানে যা যাবতীয় পাবো এখানে ইমেল, এই ভেরিয়েবল, এটা হলো যে ভেরিয়েবল হিসেবে কাজ করবে। আমরা পিএসপিতে এইটা নিয়ে কাজ করব, এই যে এটা। তো যখন আপনি গেট মেথড দিবেন, যেমন আমি এখানে config.php তে পাঠাই দিছি, যখন আমি এইরকম করে সাবমিট দেব, এখানে কোনো কিছু লিখে সাবমিট দেব, একটু রিফ্রেশ দিই। যখন আমি সাবমিট দেবো, এই যে এখানে দেখেন ইউআরএলটা দেখেন, এই যে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে config.php, তারপরে এখানে একটা হোয়াট চিহ্ন আছে। এই হোয়াট চিহ্নটাই হলো যে গেট মেথড থেকে আসে, এই যে হোয়াট। তারপরে এখানে দেওয়া আছে নেম দেওয়া আছে, নেম ইকুয়াল ডি অ্যান্ড ইমেল ইকুয়াল, এখানে ইমেল নাম্বারটা দিয়েছে যেটা আমি টাইপ করছিলাম। তো এই যে এখানে যে নেম দেওয়া আছে, এই যে নেম, তারপর এখানে ইমেল, এই জিনিসটাই হলো যে আমাদের এই নেমটা, এই যে নেম এট্রিবিউটে যেটা লেখা আছে, এই যে নেম ইমেল, এই দুটা হয়, এই দুটাই হলো যে এখানে আসে। আপনি এখানে যা যাবতীয় লিখবেন, যে আমি যদি এখানে লিখি যে নেম ইকুয়াল মাহফুজ, তারপর এখানে mahfuz@gmail.com, তাহলে এই জায়গায় দেখেন এফ নেম ইকুয়াল মাহফুজ অ্যান্ড ইমেল এখানে শো করাচ্ছে। এই যে @এর পরিবর্তে এটা কনভার্ট করে দিয়ে দিছে, ঠিক আছে। আপনি যদি এখানে আর একটা ইনপুট টাইপ নেন, যেমন ফোন নাম্বার, তাহলে ইনপুট টাইপ এখানে ফোন দিতে পারেন। তখন আপনার এখানে আর একটা ইনপুট বক্স আসবে, ইনপুট, এই যে ফোন আসছে। এখন আমরা যখন আবার এখানে নেম দিলাম, ফোন নাম্বার দিলাম, সাবমিট দেব, এই যে এফ নেম, এই নেমটা হলো যেটা আগে বললাম, এই যে নেম ভেরিয়েবলটা, এইটা ভেরিয়েবল হিসেবে কাজ করে। তারপর এখানে দেওয়া আছে ইমেল, এই যে এটা। তারপর এখানে দেওয়া আছে ফোন নাম্বার, সবগুলো @@ দিয়ে এই জায়গায় সবকিছু দেখা দিচ্ছে, প্লাস এখানে ভ্যালুগুলো দেখাই দিচ্ছে। আমরা যা যাবতীয় ফর্মে লিখি সব ধরনের ডাটাগুলো আমরা এখানে পাই, এই যে এখানে সব ধরনের ডাটাগুলো আমি পাই। এটা হলো যে config.php। তো এখন হলো যে আমরা ডাটাগুলো এরকম ইউআরএল এ দেখতেছি, গেট মেথডের মাধ্যমে ইউআরএল এ দেখতেছি। এগুলা কি আমরা config.php তে এখানে প্রিন্ট করতে পারবো না? হ্যাঁ, আমরা প্রিন্ট করতে পারবো। সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এরকম করে প্রিন্ট করতে হবে, যেমন ইকো, যদি আপনি গেট মেথড ফর্মের ক্ষেত্রে এখানে গেট মেথড ব্যবহার করেন, এই যে এখানে গেট মেথড ব্যবহার করেন, তখন আপনাকে প্রিন্ট করতে হবে এরকম করি। এখানে গেট লিখতে হবে, গেট ভেরিয়েবলটা, এই যে গেট, এখানে ইনপুটের যে নামটা দিছেন অথবা ইউআরএল এ যেই ভ্যালুর নামটা আসছে, এই যে এইটা, এই নেমটা ব্যবহার করতে হবে। পিএসপি তে যেই নেমের ভিতরে যেটা ব্যবহার করছি আমরা সেটা এখানে, যেমন এফ নেম দিছি, তারপর আর একটা দিছি হলো যে ইমেল দিছি, ইমেল দিছি, আর একটা হলো ফোন দিছি, এই তিনটা। আপনি প্রত্যেকটা একবার করে একটা বিয়ার দেন, তাহলে আরো ভালো হয়। এই যে এরকম বিয়ার দিলাম। এখন আপনি যদি এটাকে রিফ্রেশ করেন, এই যে এখানে শো করাচ্ছে। আপনি এর সামনে অন্য কিছুও শো করাইতে পারেন, এরকম করে যে মাই নেম ইজ, এরকম করে ভ্যালু দিতে পারেন।
তাহলে এখানে শো করাবে যে মাই নেম ইজ মাহফুজ, এই যে এরকম ভ্যালু চলে আসবে। এখানে যদি আপনি লেখেন যে জিম, তাহলে মাই নেম ইজ এই যে জিম, ডাইনামিক ভাবে এখানে মাই নেম ইজ আরিফ, তাহলে এখানে চলে আসবে মাই নেম ইজ আরিফ। এই যে ফর্মের মাধ্যমে, মানে ফর্মের কাজ কি, আমরা যখন ফর্ম দিয়ে কোনো কিছু করব, নতুন নতুন ডাটা ইনসার্ট করব, সেই কাজ করব না। যেমন ফেসবুক দিয়ে আমরা রেজিস্টার করি, লগ ইন করি, তারপর পোস্ট করি, সেই পোস্টগুলো হলো যে এরকম ফর্ম দিয়েই করতে হয়। তো এটা হলো যে গেট মেথডের মাধ্যমে আপনার প্রিন্টিং সিস্টেম, যে আপনি এরকম করে জাস্ট গেট মেথড দিলে আর এই ভেরিয়েবলগুলো দিয়ে এখানে গেট দিয়ে আপনার প্রিন্ট করলেই হলো। এই যে গেট, এখানে ভেরিয়েবলের নামটা, এখানে নেমটা, ইনপুটে যে নেম দিয়েছেন সেই নেমটা দিতে হবে। তো এই গেট মেথড, এই গেট মেথডে একটা হলো যে প্রবলেম আছে। সেই প্রবলেমটা হলো যে এর 2000 ক্যারেক্টারের উপর কোনো ডাটা সেন্ড করতে পারবে না। একটা ফর্মের সর্বোচ্চ 2000 পর্যন্ত ক্যারেক্টারও নিতে পারবে। যেমন মনে করেন যে আমাদের একটা ইনপুট আছে, টেক্সট এরিয়া আছে এরকম, এটার নাম হলো যে মেসেজ, এরকম একটা টেক্সট এরিয়া আছে। এই টেক্সট এরিয়াও মনে করেন যে আমরা অনেক বড় মেসেজ লিখবো, এখানে এই টেক্সট এরিয়াতে অনেক বড় একটা মেসেজ হইতে পারে। কিন্তু গেট মেথডের লিমিটেশন হলো এই যে এখানে যদি আপনারা যান ফর্মের ক্ষেত্রে, এখানে লিখে দেওয়া আছে এই গেট মেথডের। তাই গেট মেথডের লিমিটেশন হচ্ছে যে 2000 ক্যারেক্টার পর্যন্ত ও আপনার ডাটা সেন্ড করতে পারবে, ট্রান্সফার করতে পারবে। আর একটা হলো যে প্রবলেম হলো, কারণ আমরা তো হলো যে অনেক বড় যখন ফর্ম বানাবো, যেখানে 100, 200 অথবা 50টা ফিল্ড থাকতে পারে, 20টা ফিল্ড থাকতে পারে, অনেকগুলো ক্যারেক্টার হবে। আর একটা হলো যে এই ফর্মটা যখন আপনি সেন্ড করবেন, সবগুলো ডাটাই হলো যে আপনার ইউআরএল এ দেখা যায়। যেমন আমরা যখন সেভ করি, এই যে এই জায়গায় হলো যে ইউআরএল এ সব ভ্যালুগুলো দেখা যায়। তা মনে করেন যে আপনার একটা এরকম ভ্যালু দেওয়া আছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি, যে নেম ব্যবহার করি আর একটা পাসওয়ার্ড ব্যবহার করি, তাই না? এখানে পাসওয়ার্ড, তাহলে টাইপ হবে পাসওয়ার্ড আর নেম হবে পাসওয়ার্ড। তো যখন আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে যখন আমরা লগ ইন করি, তখন কি করি, এরকম করে আমরা ইমেল অ্যাড্রেস লিখি, তারপর এখানে কি পাসওয়ার্ডটা দিই, এরকম করে পাসওয়ার্ডটা দিই। দেখেন এখানে পাসওয়ার্ডটা দেখা যায় নাই, কিন্তু যদি আপনি গেট মেথড ব্যবহার করেন তখন দেখবেন সাবমিট দিলে এই যে এই জায়গায় পাসওয়ার্ড দেখা যাচ্ছে, এই যে এখানে এই যে নেম ইমেল দেওয়া আছে, এখানে ইমেলটা দেখা যাচ্ছে আর পাসওয়ার্ডটাও এখানে ইউজার দেখতে পাচ্ছে। তো এইটা হলো যে একটা হলো যে প্রবলেম না। মনে করেন যে কেউ, আপনি হলো যে কাজ করতেছেন, সাবমিট দিলেন, কেউ একজন ব্রাউজার থেকে আপনার দেখে ফেললো পাসওয়ার্ডটা, তাহলে তো সমস্যা। তো অথবা এগুলো হলো যে হ্যাকিং এর ক্ষেত্রে খুবই প্রবলেম হয়, ইজি হয়, যে হ্যাকিং হয়ে যায় এগুলা সবচেয়ে বেশি গেট মেথডের গুলো। তো এখানে হলো যে এই জন্য যেই কাজগুলো একদম গেট মেথড ছাড়া হবে না, ছোট ছোট কাজ, সেই কাজগুলো আমরা গেট মেথড দিয়ে করব। আর বাকি কাজগুলো হলো যে আমরা পোস্ট মেথডটা বেশি ইউজ করব, কারণ এই গেট মেথডের হলো যে লিমিটেশন হলো যে 2000 ক্যারেক্টার পর্যন্ত। আর গেট মেথডটা হলো যে এই যে পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা হলো যে সিকিউর না, এটা সবচেয়ে দেখা যায় যেহেতু ইউআরএল এর ক্ষেত্রে গেট মেথডের ডাটাগুলো, এই জন্য আমরা পাসওয়ার্ড টাইপের যেগুলা জিনিস আছে সেগুলো আমরা গেট মেথডে পাঠাবো না। নর্মাল আইডি টাইডি এই ধরনের যেগুলা ডাটা আছে সেগুলো আমরা পাঠাইতে পারি, বাট পাসওয়ার্ড টাইপের এরকমগুলো গোপন যেগুলা আমাদের ফিল্ড থাকবে সেগুলো পাঠাবো না। তো এখানে ইরোর আসছে কিছু, ইরোরগুলো হলো যে এখানে দুইটা নেম ব্যবহার করছি আমরা, একটা হলো নেম আর একটা পাসওয়ার্ড, এই যে নেম ইমেল আর একটা হচ্ছে যে পাসওয়ার্ড। তাই এখন তো আমাদের পাসওয়ার্ড নাই, এই জন্য কি নেম নাই আর হচ্ছে যে ফোন নাম্বার নাই, এই জন্য ইরো দেখাই দিছিল। তো এটা হলো যে আমাদের পাসওয়ার্ডটা। তো যখন আপনি হলো যে পোস্ট গেট মেথড ব্যবহার করবেন, এগুলো সব আপনি ইউআরএলেই দেখতে পাবেন, এই ডাটাগুলো সব ইউআরএলেই দেখতে পারবেন। তো এই জন্য আমরা প্রয়োজনের খাতিরে, যেটা গেট মেথড ছাড়া হবে না, সেই কাজটা আমরা শুধুমাত্র গেট মেথডে করব, আর বাকি কাজগুলো পোস্টের মাধ্যমে করব। এখন দেখি যে পোস্ট যখন আপনি দেবেন, সেম কাজ, এই যে ফর্ম যেমন আমাদের ডিজাইন থাকবে এরকমই থাকবে, বাট এই যে এই জায়গায় গিয়ে তখন আর গেট হবে না, এই জায়গায় গিয়ে তখন আর গেট হবে না। এখন যদি আমরা গেট দেই তখন আর ও বলবে ইনভ্যালিড ভেরিয়েবল অথবা এই সেই,
কারণ ওগুলো তো নাই, দিলাম এই যে এগুলো নাই, ইন্ডেক্স আনডিফাইন্ড, কারণ এখন আমাদের পোস্ট আছে, এখানে ভেরিয়েবলটা আছে পোস্ট, আর এখানে আমরা প্রিন্ট করছি কি গেট, তাহলে আমাদের এখানে দিতে হবে আবার পোস্ট, এই যে এরকম করে পোস্ট লিখে দিতে হবে, POST। একটা হলো যে গেট মেথড, আর একটা হলো পোস্ট মেথড। এই যে পোস্ট মেথডের ডাটাগুলো দেখেন, এখানে কিন্তু ইউআরএলটা ক্লিন, আমাদের config.php তে কিন্তু এখানে জাস্ট ইকো করা, তেমন আর কোনো কিছু নাই। এখানে যখন আমরা কোনো কিছু লেখার পর সাবমিট দিলে এই জিনিসটা এখানে শো করাচ্ছে পেজের মধ্যে, কিন্তু ইউআরএল এ দেখেন পাসওয়ার্ড কি দেখা যায়? পাসওয়ার্ড কিন্তু দেখা যায় না ইউআরএল এ। এর আগে কিন্তু ইউআরএল এ দেখা গেছিল, আমরা এখানে ইকো করছি দেখে দেখা যাচ্ছে। তো এই হলো যে গেট মেথড এবং পোস্ট মেথড। গেট মেথডে হলো যে লিমিটেশন হলো 2000, আর পাসওয়ার্ড হচ্ছে যে সিকিউর থাকে না। আর পোস্ট মেথডে হলো যে আপনি আনলিমিটেড ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং ডাটাগুলো সিকিউর থাকবে, এবং শুধুমাত্র যেই পেজেই আপনি অ্যাকশন করবেন সেই পেজেই দেখতে পাবেন। তো যখন আপনি এরকম করে গেট মেথড অথবা পোস্ট মেথডের ডাটাগুলো পাঠাই দিবেন, তখন এইগুলাকে আপনি ভারডাম করেও দেখতে পারবেন যে কোথায় কোন ডাটাগুলো কিভাবে আসে না আসে। এরকম করে যদি পোস্ট ভেরিয়েবলটাকে ভারডাম করেন, ইকো করতে পারেন, ইকোটা থাক সমস্যা নেই, ভারডাম করেন, এই যে এখানে দেখেন দুইটা অ্যারে আছে, এগুলো এক একটা অ্যারে হিসাবে আসে। একটা হলো যে ইমেল, এই যে ইমেল এখানে 12টা স্ট্রিং আছে, তারপর পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে। তো এই পোস্টের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, আর গেট মেথড। তো এরকম করে হলো যে আমাদের কাজ করতে হবে, যে পোস্ট মেথডের মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা সেভ করব, গেট মেথডের মধ্যে আমরা ডাটাবেজে ডাটা সেভ করব অথবা দেখব, ডিলিট করব, এডিট করব এই ফর্মের মাধ্যমে। মানে ফর্মের কাজ হলো যে আমাদের ডাইনামিক যত ধরনের কাজ আছে, আমরা HTML এরকম করে ডাটাটা ইনপুট দেব, PHP-র মাধ্যমে হলো যে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করব, কানেক্ট করে হলো যে ডাটাটা স্টোর করে রাখবো। আবার আমরা HTML এর মধ্যে একটা রিকোয়েস্ট দিব, সেই রিকোয়েস্টটা ডাটাবেজে যাবে, ডাটাবেজ থেকে আবার কুইরি করে নিয়ে এসে আমরা HTML এ আবার সেটা দেখব। মানে সবকিছুই আমাদের HTML এ হবে, আর ডাটাবেজে শুধু স্টোর হবে, আর মাঝখানে কাজটা করে দেবে আমাদের হলো যে এই PHP। তো এখানে PHP-র আরো অনেকগুলো কাজ আছে, যেমন ফর্ম ভ্যালিডেশনের কাজ আছে। ভ্যালিডেশন বলতে হলো যে কোনো ফিল্ড যেন আমার ফাঁকা না থাকে, এই যেগুলো যেমন ফিল্ডগুলো আছে না, সবগুলো রিক্রুট ফিল করা, যেমন নেম, ইমেল, তারপর ওয়েবসাইট, কমেন্ট, তারপর জেন্ডার, এই ফিল্ডগুলো যেন ফাঁকা না থাকে, সেগুলোকে বলা হয় ভ্যালিডেশন। মানে কোনটাকে আপনি অবশ্যই ম্যান্ডেটরি করে দিবেন যে এই ফিল্ডটা অবশ্যই আপনাকে সাবমিট করার পূর্বে এটাতে এন্ট্রি দিতে হবে, ডাটা এন্ট্রি দিতে হবে। তো এই জিনিসটা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট দিয়েও করা যায়। এগুলো HTML5 এর ওই ফিচারগুলো দিছে, এর আগে তো ওগুলো ছিল না। এই তো এই যে রিকোয়ার্ড দিলে আপনি এখন হলো যে যখন সাবমিট দিবেন, এই যে এটা বলতেছে যে আপনাকে এটা ফিল আপ করতে হবে, কিন্তু এখানে কোনো মেসেজ দেওয়ার সিস্টেম নাই। মনে করেন যে আমি এইটা সাবমিট দিলাম, আমাকে এইটা বলতেছে রিকোয়ার্ড করে, এখানে বললো যে প্লিজ ফিল ইন দ্য ফিল্ড ইন দিস ফিল্ড, বাট এইখানে যদি আমরা এখানে বলতাম যে প্লিজ ইন্টার সামথিং অথবা ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, যখন আমি সাবমিট দেব তখন এখানে বলতো যে এটা এমটি আছে, আপনি এখানে কোনো কিছু ইন্টার করেন, তাহলে কি ভালো হতো না? অথবা লাল অক্ষরে দেখাই দিত। আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন ফর্মে ওরকম দেখা আছে যে যখনই আপনি ফাঁকা ফিল্ড দেন এরকম করেও হাইলাইটস করে, বাট এখানে একটা স্টার বাটন থাকে অথবা এর সাথে কিছু মেসেজ দেয়। যেমন এই যে এখানে যদি আপনি সাবমিটে ক্লিক দেন, এটা কি আসবে অনলাইন? আচ্ছা, এটাই আসতে সমস্যা হবে। আচ্ছা, তো এই যে এখানে বলছে দেখেন রিকোয়ার্ড ফিল, এই যে নেম ইজ রিকোয়ার্ড, ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড, তারপর জেন্ডার ইজ রিকোয়ার্ড। এগুলা হলো যে আপনার এইরকম মেসেজগুলো যদি আপনি শো করাইতে চান, এই যে এরকম একটা করে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনি একটা মেসেজ শো করাবেন, এই যে ব্ল্যাঙ্ক থাকলে মেসেজ শো করাবেন। এই ধরনের কাজগুলো করতে গেলে এটা হলো যে সেম পেজেই করি,
আমরা কনফিগে আগে দিছিলাম, কনফিগ পেজে যদি আমরা কাজ করি তখন আমাদের রিডাইরেক্ট নিয়ে কাজ করতে হবে। তা আমরা এখন রিডাইরেক্ট নিয়ে কাজ করব না, এখানেই সরাসরি করি। যেমন পিএসপি আমরা যে কাজগুলো করব, যেমন এই যদি আমরা পোস্ট মেথডে কাজ করি, তা আপনি সরাসরি যদি এরকম করে লেখেন যে ইকো সেম পেজেই যে পোস্ট ইমেল ইমেল এরকম করে যদি হলো আপনি ইকো করলেন পোস্ট ইমেল, এই যে ইমেলটা, তাহলে এখানে হলো যে ইরোড দেখাই দিবে, ফার্স্ট টাইম ইরোড দেখাই দিবে, বলবে যে এই ইমেল নামে কোনো ভেরিয়েবল ডিফাইন করা নাই, নেম ডিফাইন করা নাই, আনডিফাইন ইন্ডেক্স বলবে। কারণ প্রথম অবস্থায় এই যে ফর্মগুলো কাজ করে, এই যে ইনপুট টাইপগুলো কাজ করে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক দিবেন, বিশেষ করে এই যে পোস্ট ভেরিয়েবলটা। আর গেট মেথডের গেট যেটা থাকে সেই গেট মেথডটা কাজ করে হলো যে ইউআরএল হিট দিলেই, মানে ইউআরএল যেটা আছে সেটাই আমাদের গেট মেথড। ইউআরএল যদি আপনি ইন্টার দেন তাহলেও গেট মেথডটা অ্যাক্টিভ হবে, আর পোস্ট মেথডটা অ্যাক্টিভ হবে যখন আপনি এই সাবমিট বাটনে ক্লিক দিবেন, তখন শুধুমাত্র পোস্ট মেথডটা অ্যাক্টিভ হয়। এই যে এই যেটা ইরোরটা আছে না, এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক দিই এই ইরোরটা আর থাকবে না। এটা ইমেল এখানে দিয়ে দেই, এই দেখেন ইরোরটা কিন্তু কার নাই। এখানে যদি রেকর্ড ফিল্ডটা তুলে দিয়েও যদি আমি আপনাদের কাজগুলো হলো যে ধীরে ধীরে শেখানো হয়, তাই বলে যেন আপনারা ভালো করে বোঝেন। যেমন এখানে হলো যে রিফ্রেশ দিলে ইরোর আসতেছে, কিন্তু সাবমিট দিলে ইরোরটা নাই। কারণ কি, সাবমিট দিলে এই আপনার পোস্ট যেই ভেরিয়েবলটা আছে, গ্লোবাল ভেরিয়েবলটা আছে, এইটা হলো যে অ্যাক্টিভ হয়ে যায় পোস্ট ভেরিয়েবলটা। আর গেট ভেরিয়েবলটা অ্যাক্টিভ হয় হলো যে ইউআরএল রিফ্রেশ করলে, ইউআরএল এ যদি আপনি হিট দেন তাহলে গেট মেথডটা অ্যাক্টিভ হয়। তো আমাদের তো সবসময় এরকম করে, যেমন আমি এখন রিফ্রেশ দিলাম অথবা ইন্টার দিলাম, এই ইরোরটা আসতেছে। এখন আমার তো ফার্স্ট টাইম তো আগে ইন্টার দিতে হবে, আগে এরকম করে রিলোড করতে হবে, তারপরে তো আমি ফর্ম ফিল আপ করে সাবমিট দিব। তার আগে এই যে ইরোরটা যে আমি বন্ধ করব, এটা আমি কিভাবে বন্ধ করতে পারি? এটা বন্ধ করার নিয়ম হলো আপনাকে কন্ডিশন ব্যবহার করতে হবে। ইফ ইসসেট একটা ফাংশন আছে, মানে যদি সেট হয়, যদি সেট থাকে, কি সেট থাকবে? এই পোস্ট ভেরিয়েবলটা, এই যে পোস্ট যে গ্লোবাল ভেরিয়েবলটা যদি সেট থাকে তাহলেই এইটা ইকো করবে, আদারওয়াইজ ও ইকো করবে না। এই যে এরকম যদি এখন ইফ ইজ সেট, এই যে এটা আমি বসাই দিলাম এতটুকু। এখন যদি আপনি এটাকে রিফ্রেশ করেন, ইজ সেট ইমটি দিতে হবে আরেকটা, দাঁড়ান, অ্যান্ড নট ইমটি পোস্ট, ইফ ইজ সেট পোস্ট অ্যান্ড নট এমটি পোস্ট। তো এই যে ইজ সেট পোস্ট, এখানে এটা দিলেও আশা কর, আচ্ছা এইটা দিই, নট এমটি পোস্টের জন্য পোস্টটা আমাদের ফাঁকা না থাকে। এখন দেখেন কোনো ইরোর নাই, কারণ আমাদের এই পোস্টটা ডিফল্টভাবে কি এখন আমাদের খালি আছে না, পোস্টটা আমাদের ডিফল্টভাবে হলো যে খালি আছে। এখন এটা আমাদের সেট নাই, এই সেট নাই, পোস্ট সেট নাই। এখন তো আমাদের রিফ্রেশ দিলে গেট মেথড কাজ করে, আর যখন আমরা এরকম সাবমিট দিব তখন আমাদের পোস্ট মেথডটা সাবমিট হবে। সেটাই এখানে বলা হয়েছে যে ইফ ইজ সেট পোস্ট অ্যান্ড নট এমটি পোস্ট, যে পোস্টগুলো যেন খালি না থাকে। তো এখানে নট এমটি বলতে সবগুলো পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টেই যদি আপনার ইজ সেট হয় তখনই হলো যে এটা কাজ করবে। এইখানে আপনি আইডেন্টিফাই করে দিতে পারেন যে ইফ ইজ সেট ইমেইল, এটা দেখি কেটে দেই, ইফ ইজ সেট ইমেইল, রিফ্রেশ, হ্যাঁ, যদি আপনার ইমেলটা ইজ সেট হয়। দেখেন আগে কিন্তু যখন আমি এইখানে এটা কেটে দিছিলাম, এই যে ইমেলটা ছিল না, শুধু ইফ ইজ সেট পোস্ট, তা পোস্টের মধ্যে এখানে ইরোর দেখায় দেয়, আনডিফাইন ইন্ডেক্স ইমেল, এই যেটা মানে সেট হচ্ছে। বাট এইখানে যখন আমরা একটা নির্দিষ্ট নেমকে বলে দেব যে এইটা অবশ্যই সেট হইতে হবে, এইটা হলো যে ভ্যালিডেশন, যে অবশ্যই আপনাকে এই নেম, এই ইমেলটা থাকতেই হবে এই পেজের মধ্যে, পোস্টের মধ্যে, এই পোস্টের মধ্যে ইমেলটা অবশ্যই থাকতে হবে,
তাহলে আপনার ইফের ভিতরে যাইতে পারবেন, তা না হলে যাইতে পারবেন না। যেমন আমার এখন নাই, ইমেলের ভিতরে নাই, ঠিক আছে। তাহলে হলো যে এখানে আমি যখন আমি এখানে ইমেলটা দিয়ে দেব, ইমেল দিয়ে সাবমিট দেব, এখন ইমেলটা আমার শো করাচ্ছে, এই যে ইফের ভিতরে যাচ্ছে। এখন মনে করেন যে ইফ সেট ইমেল সাবমিট দিছি আমি, ইমেলটাও আমার আছে, এরকম করে ইমেলটা আছে, সাবমিট হবে, সমস্যা নেই। বাট আমার ইমেলটা এরকম ফাঁকা ফর্ম আমি সাবমিট দিছি, ফাঁকা ফর্ম আমি সাবমিট দিছি। রেকর্ড দিলে তো আমার এখানে ফাঁকা ফর্ম আমি সাবমিট দিতে পারবো না, বাট সামহাও আমি ফাঁকা ফর্ম সাবমিট দিছি, বাট আমাকে এখানে বলে দিতে হবে যে তোমার এই ফর্মটা ফাঁকা সাবমিট দেওয়া যাবে না। তখন আমি এটা কিভাবে করতে পারি? তখন এই যে ইফের সাথে ইফ সেট পোস্ট এটা আছে, সমস্যা নেই। থাকার পরে এখানে আপনি আবার একটা পোস্ট দিতে পারেন এরকম করে, যে ইফ পোস্ট ইমেল, এখানে দিতে হবে নট এমটি, EMPTY ইমেল। যদি ইমেল নট এমটি হয় তাহলে আমাদের এখানে যেই কাজ করতে বলবো, ওকে যদি বলি যে তুমি প্রিন্ট করাও, ওকে যদি বলি যে তুমি ডাটা সেভ করাও, তাহলে ও সেভ করবে। আদারওয়াইজ যখন শুধুমাত্র এমটি হবে না, খালি হবে না, যদি ও এমটি হয় তাহলে ইলস হবে। এই যে যদি ও এমটি হয়, ডাটা যদি এমটি আসে, তাহলে ইলস অপারেশনে যাবে। এখানে গিয়ে আমরা একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারি, এখন যে ইমেল ERR ইমেল, যে ইমেলটা ইরর, এখানে একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, করে যদি ইরর হয় তাহলে ইলসে আসবে, যেমন যদি ফাঁকা থাকে তাহলে ইলসে আসলো, আসে এই ইমেলে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম এরকম করে, যে স্প্যান যে প্লিজ, এখানে লিখে দিলাম ইওর ইমেল। এখানে আপনি স্টাইল দিতে পারেন যে কালার রেড। এখন এই ইমেল ভেরিয়েবলটা আমরা এই যে এখানে আমরা প্রিন্ট করতে পারি, এই যে এখানে আমরা প্রিন্ট করতে পারি আনএক্সপেক্টেড 14 একটা, এখানে একটা ব্র্যাকেট কম দিছি। এখানে দেখেন আমরা যখন রিফ্রেশ দিচ্ছি কোনো ইরর নাই, আছে কোনো কিছু মেসেজ দেয় নাই, বাট যখন আমি সাবমিট দিচ্ছি আমাকে বলতেছে প্লিজ ইন্টার ইউর ইমেল। এই যে মেসেজটা, এইটা হলো যে ভ্যালিডেশন করা, যে আপনি ইউজারকে বলে দিলেন যে না তোমার ইমেলটা এখানে দিতেই হবে, ইমেলটা এখানে দিতেই হবে। তারপর যখন আমি পাসওয়ার্ড দেবে, এখন বারবার দিচ্ছি ইন্টার ইউর ইমেল, আবার রিফ্রেশ দিচ্ছি, এইটা মেসেজটা চলে গেছে। যখন সাবমিট দিচ্ছি আমাকে এটা বলতেছে ইন্টার ইউর ইমেল। সেমভাবে যদি আমি হলো যে ইমেলটা দিয়ে দিই এরকম করে, যে ইমেল আর একটা ভেরিয়েবল, ফাঁকা ভেরিয়েবল রাখলাম, আর যদি আমাদের ইমেলটা থাকে তাহলে এই ইমেলটা ওই নট এমটিতে আসবে। আসার পর এই ভেরিয়েবলটা এখানে অ্যাক্টিভ করাই নেবে, ও এখানে মানটাও অ্যাসাইন করাই দিবে, যেমন পোস্ট ইমেল, যেটা আমরা লিখবো সেই ইমেলটা এখানে থাকবে। এইটাই আপনি আবার এখানে প্রিন্ট করতে পারেন, এই যে ইমেল যেটা আছে না ইনপুট টাইপ ইমেল, এখানে ভ্যালু হিসাবেও প্রিন্ট করতে পারেন। প্রথম অবস্থায় আপনার ভ্যালু থাকবে না, এই যে প্রথম অবস্থায় আপনার ভ্যালু থাকবে না, এই যে ফাঁকা ভেরিয়েবল, এই যে এখানে গ্লোবাল ভেরিয়েবল এটা একদম উপরে আছে, এটা ফাঁকা। যদি আপনার প্রথম অবস্থায় যখন আপনি রিফ্রেশ করবেন এটা হলো ফাঁকা প্রিন্ট করাবে, এই যে এটা ফাঁকা, এইটাই এখানে আসবে। আবার এই ভেরিয়েবলটা যদি আপনার না থাকতো তাহলে আপনাকে ইরর দিবে, বলবে যে এটা আনডিফাইন। এই যে এখানে দেখেন আনডিফাইন ভেরিয়েবল, কারণ এই যে এখানে যে মেইলটা লিখছি আমি ইমেল ভেরিয়েবলটা, এই ইমেল ভেরিয়েবলটা দেওয়া আছে কোথায়? ইফ কন্ডিশনের ভিতরে। যখন এই ইফটা ট্রু হবে তখন মাত্র এই ভেরিয়েবলটা অ্যাক্টিভ হবে, বাট আমাদের তো প্রথম অবস্থায় এই ইফ কন্ডিশনে কাজ করবে না, সেজন্য আমাদের লাগবে হলো যে গ্লোবাল একটা ভেরিয়েবল, ব্ল্যাঙ্ক ভেরিয়েবল লাগবে। ব্ল্যাঙ্ক ভেরিয়েবল যেটা আছে
এটা যখন আমরা রিফ্রেশ করব, এখন আমাদের কোনো মেসেজ নাই। আপনি যদি এখানে মেসেজ দিতে চান যে ইন্টার ইমেইল, তাহলে এখানে লেখা দেখাবে ইন্টার ইমেল, এই যে এখানে ইন্টার ইমেল। যদি আপনি এটাকে মাহফুজ এখানে ইমেলটা দিয়ে দিলেন, দেওয়ার পর যদি আপনি সাবমিট দেন, তাহলে ওই ইমেলটাই এখানে প্রিন্ট করা দেখাচ্ছে, যে সাবমিট দিলে ওই ইমেলটাই থাকতেছে। বাট আপনি যদি এই ভ্যালুটা এখানে না রাখতেন, এই যে এই ভ্যালুটা যদি না রাখতেন, তাহলে কি হইতো, যখন আপনি সাবমিট দিবেন তখন এই সাবমিট দিয়ে ওই ভেরিয়েবলটা আর এখানে দেখাবে না। এই সাবমিট দিলে আপনার যদি এখানে ইকো করার অপশন থাকে, যে এখানে ইকো হবে, ইকো করার পর ফর্মটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে, যে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, এই যে ব্ল্যাঙ্ক। নেক্সট টাইমে সাবমিট দিলে ইরর দেখাচ্ছে। এই জন্য আপনি যদি চান যে না, যদি আমার ইমেল ইমটি থাকে তখন আমার ইমেলে এরকম মেসেজ দিবে, আবার যদি আমার পাসওয়ার্ড ইমটি থাকে, যে এরকম এই ভেরিয়েবলটা এখানে দেন, জাস্ট এখানে পাসওয়ার্ড লিখে দেন, পাসওয়ার্ড, তাহলে আমাকে পাসওয়ার্ডের কথা বলবে এখানে, প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড। তাহলে এখানে পাসওয়ার্ড নামে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এরকম সাথে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। এটা আমি ফাঁকা দিলাম, এন্টার ইউর পাসওয়ার্ড। তাহলে এখানে আপনাকে বলবে দুইটাই প্রিন্ট করি নেই, ERR পাসওয়ার্ড, ইরর মেসেজ, এটার নাম ERR, ইরর পাসওয়ার্ড। এইখানে হলো যে আমরা পাসওয়ার্ডটা প্রিন্ট করব, পাসওয়ার্ডটা প্রিন্ট করব। আর এইখানে আর একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল এই ইমেলের সাথে নেব, এটা হলো রাইট, যে ইমেল পাসওয়ার্ডটা আমরা দেব সেটাই কাজ করবে। এখন দেখেন দুইটাই আমাদের বলতেছে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এবং ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ইন্টার ইউর পাসওয়ার্ড। আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক দিলেন, সাবমিটে ক্লিক দিলেন, দেখেন আপনাকে বলতেছে যে ইন্টার ইউর পাসওয়ার্ড। এখন কিন্তু আপনি যদি এখন পাসওয়ার্ডটা শুধুমাত্র লেখেন, লিখিয়ে যদি সাবমিট দেন, তখন কিন্তু আবার বলবে যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, কারণ এই যে ইমেলটা কিন্তু এখন ফাঁকা আছে। এখন যদি আমি ইমেল দেই, তাহলে ইমেলটা আবার ফাঁকা থাকলো। আবার যদি আমি ইমেল দেই, পাসওয়ার্ড ফাঁকা, এই যে দেখেন কি সমস্যা না। তাই এরকম যদি হয় আমাদের কখনো, যে আমি ইমেল লিখলাম, পাসওয়ার্ডে এখন বলতেছি, আবার পাসওয়ার্ড লিখতেছি, তখন ইমেলটা আবার চলে যাচ্ছে, এরকম। এই যে এখানে যে বাগটা, যে আমি পূর্বে হলো যে ইমেলের কথা বললো, আমি ইমেলটা টাইপ করে সাবমিট দিলাম, আমাকে তো পাসওয়ার্ডের কথা বলে নেই, বলছে। এখন পাসওয়ার্ডটা যখন আমি ইমেলটা লিখে আমি সাবমিট দিলাম, পরে বলতেছে পাসওয়ার্ডের কথা, আবার পাসওয়ার্ড যখন দিলাম আবার বলতেছে ইমেইলের কথা, মানে রিমুভ হয়ে যাচ্ছে আমার ফর্ম থেকে। তা পূর্বের ডাটা যেন আমার রিমুভ হয় না, সেই জন্যই হলো যে আমরা হলো যে এই যে যেই ইনফরমেশনগুলো ও ফর্মের ক্ষেত্রে দিবে, ইনপুট করবে, সেই ভেরিয়েবলগুলো আবার আমরা এই ভেরিয়েবলে ক্যাচ করছি, যে ইমেল নামে ভেরিয়েবল। ইরোরগুলো ক্যাচ করছি আমরা ইরোর ভেরিয়েবল, এই যে এখানে ইরোর, এগুলো আপনি একই লাইনে দিতে পারবেন, যেহেতু সবগুলোই ব্ল্যাঙ্ক ভেরিয়েবল, এই ইমটি ভেরিয়েবল, সেক্ষেত্রে এগুলো সব একই লাইনে দিতে পারবেন। এগুলো এই ERR যেটা নাম দেওয়া আছে সেগুলো ইরোর কাউন্ট করবে, ইরোরগুলো ক্যাচ করবে, আর যেগুলো ভ্যালিড নেম দিয়ে দেওয়া আছে এগুলা ভ্যালিড আপনার ইনফরমেশনগুলো ক্যাচ করবে। তো এইখানে হলো যে এই যখন আপনার ইমেলটা দেওয়া থাকবে নট ইমটি, ইমেল যদি ইমটি না হয় তখন ইমটি এই ইমেলটা অ্যাক্টিভ হবে, এই ইমেলটা থাকবে। এই ইমেলটাই তখন আমরা হলো যে এইখানে এই যে ইনপুট টাইপ যেটা আছে, ইনপুট টাইপের ভ্যালু হিসাবে এখানে ব্যবহার করব, যে ভ্যালু ইমেল। হ্যাঁ, এটা অটো প্রিন্ট থাকে, ইকো থাকে, এটা যদি আপনারা ব্যবহার করেন। তারপরে ভ্যালু পাসওয়ার্ড, ঠিক আছে, ভ্যালু পাসওয়ার্ড। এখন দেখেন আপনার আগের মতো আর ওই প্রবলেমটা আর পড়বেন না, এখন যদি আপনি সাবমিট দেন, বলতেছি যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, যখন আপনি ইমেল অ্যাড্রেস দিলেন তখন কিন্তু দুইটাই কোনো ইরর নাই। আবার যদি আমি একটু রিফ্রেশ দিই, এগুলাকে সাবমিট দিলাম, দুইটাই বলতেছে যে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ইন্টার ইউর পাসওয়ার্ড। আমি ইমেল অ্যাড্রেস দিলাম, দেখেন
এখন কিন্তু ইমেল অ্যাড্রেসটা আর মুছে যায়নি, এখান থেকে মুছে গেছে, মুছে যায়নি, শুধুমাত্র পাসওয়ার্ডের কথা বলছে। এখন আপনি পাসওয়ার্ড দেন, এখন সাবমিট, এখন দেখেন দুইটাই আমার অ্যাক্টিভ অবস্থায় আছে, এই যে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো ফর্ম ভ্যালিডেশনের এইখানে আরও অনেক সুন্দরভাবে আর কি বলে দেওয়া আছে, এইখান থেকেও দেখে দেখে আপনারা হলো যে প্র্যাকটিস করবেন, এই যে ফর্মের যেগুলো কাজ আছে সেগুলো প্র্যাকটিস করবেন। যেই কাজটা হলো যে বুঝতে একটু সমস্যা হয় সেটা আমাকে বলবেন যে এই কাজগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে, তেমন কঠিন না, মানে আমি যেরকম করে বললাম এইরকম করেই হলো যে এখানেও দেওয়া আছে আপনার। জি বলতেছিলাম ভাই, ওই যদি পাসওয়ার্ড কমপক্ষে 8 ক্যারেক্টার হইতে হবে এরকম, তখন হলো যে করতে হবে। ওই পিএসপির আরো অনেকগুলো ফাংশন আছে, এই যে এইখানে নিচে দেখবেন যে পিএসপি এখানে এসটিআর লেন্থ, হ্যাঁ এসটিআর লেন্থ, তখন আপনি এই যে এইখানে যেটা আছে এই ইমেল যেটা আছে অথবা পাসওয়ার্ড যেটা আছে এর লেন্থ আপনাকে দেখতে হবে। লেন্থ যেমন আপনি যদি এখানে এটাকে কাউন্ট করেন এরকম করে এসটিআর, এই দেখেন এখানে 3টা দেওয়া ছিল, আবার দেই এখানে 6 পর্যন্ত দিলাম, এখানে দেখেন 6 দেখাচ্ছে। তখন আপনাকে এই ভেরিয়েবলটাকে কাউন্ট করতে হবে, এইরকম করে ভেরিয়েবল এই যে কাউন্ট করে এখানে আমি পাসওয়ার্ডে নিলাম, পাসওয়ার্ডে নিয়ে এইটাকে আবার আপনাকে একটা ইফের ভিতরে বসাই দিতে হবে যে ইফ পাসওয়ার্ড এই ভ্যালুটা যদি 8 ভেরিয়েবলের থেকে বড় হয় অথবা 8-এর সমান হয়, এইরকম না, 8-এর থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, মিনিমাম 8-এর থেকে বড় অথবা সমান, তাহলেই আপনার মেইন ভেরিয়েবল যেটা পাসওয়ার্ড এটা এখানে নেই, আর এই ভেরিয়েবলটার নাম দেই পাসওয়ার্ড, আর একটা নাম দিলাম, তাহলে এখানে পাসওয়ার্ডটা আপনার ক্যাচ করবে, এই ভেরিয়েবলটা এখানে ক্যাচ করবে। আদারওয়াইজ বলবে এখানে আবার এই যে ইফ যেটা আমি দিলাম, নেক্সটের যে ইফটা দিলাম, এই ইফের ভিতরেই আবার একটা ইলস হবে, এই যে ইলস হয়ে এই যে ইরোর মেসেজ যেটা দিছিলাম না, এই ইরোর মেসেজটা এখানেও একটা অ্যাক্টিভ করাই দিতে হবে। ইরোর কি ইরোর হবে এখানে, যে পাসওয়ার্ড মাস্ট বি PASSWORD মাস্ট 8 CHAR মাস্ট 8 ক্যারেক্টার অর আপ, এরকম একটা মেসেজ দিবে, তাই না? আপনি এরকমই মনে হয় চাচ্ছেন, যদি 8টার থেকে বড় হয় অথবা সমান হয় তাহলে এখানে আসবে, আদারওয়াইজ এখানে যাবে। এখন যদি আপনি এখানে যান, রিফ্রেশ দেই, সাবমিট দিলাম, ইরোর দেখাচ্ছে, মেইল দিলাম, ইরোর দেখাচ্ছে, পাসওয়ার্ড দিলাম 3 পর্যন্ত দিলাম, সাবমিট দিলাম, দেখেন বলতেছে কি পাসওয়ার্ড মাস্ট 8 ক্যারেক্টার অর আপ। এখন আপনি যদি 1 2 3 4 5 6 7 8 8টা দিলাম, দেখেন এখন কিন্তু কোনো ইরোর নাই, আছে? তো এরকম করেই হলো যে আপনার ফর্ম ভ্যালিডেশন গুলো করতে হবে। তো এরকম অনেকগুলো কাজ থাকে, হ্যাঁ আরো অনেকগুলো কাজ আছে আউটপুটে। হ্যাঁ এই যে পাসওয়ার্ডে দেখেন ভ্যালু আসে হচ্ছে একটা মাত্র, না ওই পাসওয়ার্ডের ক্ষেত্রে ভ্যালু সেভ করে রাখা যায় না, মানে ওইটা হলো যে পাসওয়ার্ড সবসময় রিটাইপ করতে হয়, এই জন্য যদি একটা 80 থাকে তাও কোনো সমস্যা নেই, আপনি ও ইনপুট টাইপ অন্যগুলোর ক্ষেত্রে চিন্তা করিয়েন, ইনপুট টাইপ মেইল, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ টেক্সট, অন্যগুলোর ক্ষেত্রে টেস্ট করিয়েন, সমস্যা নেই। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি যত জায়গায় দেখবেন যে একটা জিনিস ভুল হয়ে গেছে, পুনরায় আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে হয়, ম্যাক্সিমাম জায়গায় দেখবেন, মানে পাসওয়ার্ডটা বারবারই দিতে হয়, এখানে শো করাইলেও বা না করাইলেও ওটা কোনো সমস্যা না। তো ভাই আমি যদি ওই পাসওয়ার্ড শো করতে চাই তাহলে কি PHP তে করা যাবে নাকি অন্য কিছু ইউজ করতে হবে? পিএসপি তেই শো করাবেন, এখানে এটাই শো হচ্ছে, এখানে দেখি ভেরিয়েবলটা, হ্যাঁ ভেরিয়েবল ঠিক আছে, দেখি আবার সাবমিট দিই, 1 2 3 4 5 6 এনে এটা হলো যে অ্যাক্টিভ হয়নি, 1 2 3 4 5 6, ও এইখানে 8 ক্যারেক্টার না, হ্যাঁ ঠিক আছে। ও
এইখানে আমরা এই যে ভেরিয়েবল যেটা আছে এই ভেরিয়েবলে পাসওয়ার্ডে আমি str লেন্থ যেটা আছে যে ওখানে কতটা ক্যারেক্টার আছে অথবা কতটা নাম্বার আছে সেটাকে শুধুমাত্র আমি কাউন্ট করছি। এই str লেন্থের কাজ হলো যে কাউন্ট করা। তা আপনাকে তো কাউন্ট এই পাসওয়ার্ড ভেরিয়েবলে রাখলে হবে না, ও তো সবসময় 5 6 এরকমই দেখাবে। 6 শুধু মানে 6 লিখতে কত লাগে, একটা ডিজিট না। আমাদের মেইন যে ইনপুটটা সেই ইনপুটটাই এখানে দিতে হবে, তাহলে ওই আপনার যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা ঠিক হবে। পাসওয়ার্ড দিলাম 1 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ, এখানে অ্যাক্টিভ হয় নাই। 1 2 3 4 5 6 7 8, এই যে এখন দেখেন 8টাই আছে, এখন 8টাই আছে। তো এরকম করে আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে শুধুমাত্র বললেন যে 8টা যদি হয় সেক্ষেত্রে আমি কি দেব। আবার এরকম করে চেক করতে হবে, সেটাকে বলে রেগুলার এক্সপ্রেশন, যে আপনার পাসওয়ার্ড যখন দিবেন তখন অবশ্যই একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, একটা স্মল লেটার দিতে হবে, একটা আপনার স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যেমন @ হ্যাশ, $, অথবা ডট, হ্যাঁ, অথবা ব্র্যাকেট, এগুলা। তারপর একটা অবশ্যই আপনার নিউমেরিক দিতে হবে। নিউমেরিক মানে প্রত্যেকটা জিনিসই থাকতে হবে, ওগুলাকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। তো ওগুলোও এখানে আছে, এগুলাও দেখবেন। ওগুলাও আমার তত একটা মাথায় খুব ঢোকে না, আমাকেও দেখে দেখে আপনাকে করাইতে হবে। এখানেই দেখবেন যে রেগুলার এক্সপ্রেশনগুলোও আছে, এই যে এখানে রেগুলার এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, এখান থেকেও আপনি ম্যাচ করাইতে পারেন এগুলা। বাট এখানে যেগুলো আছে এই ফর্ম ভ্যালিডেশনে এইটা আগে দেখেন। হ্যাঁ, এই রেগুলার এক্সপ্রেশনের নাম্বার, তারপর স্পেশাল ক্যারেক্টার, তারপর ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলা দিয়েও আমরা যেগুলো পাসওয়ার্ড ম্যাচ করি কাজ করার সময় সেগুলাই করতে হয়। এই তা ফর্ম ভ্যালিডেশনের কাজ হলো যে এগুলোই, যে আমার মেইল ভ্যালিড আছে কিনা, এই মেইলটা আপনার এইটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে অবশ্যই একটা @ আছে কিনা এটা দেখতে হবে আপনার ইনপুটে। তারপর হলো যে এটা মেইল কিনা, যদি জিমেল শুধুমাত্র ইয়াহু বাদ শুধু জিমেল দেন, যে শুধু আমি জিমেল অ্যাকাউন্টগুলো নিব, তাহলে অবশ্যই @ এর পর এইটাকে চেক করতে হবে যে .gmail আছে কিনা, এগুলো খুঁজতে হবে। এগুলো অনেক বড় মানে পড়াশোনার পার্ট, ঠিক আছে। তা আমরা অত বড় তো কাজ করব না, ফর্মের কাজ করব, তারপর ফর্ম থেকে ডাটাবেজে ডাটা সাবমিট করা, শো করা, তারপর যতটুকু ভালো করে শেখা যায় সেটাই আমরা ট্রাই করব। বুঝেন নাই সুলাইমান?